হ্যালো ফ্রেন্ডস, 2020 যদি আপনি একটা বাজেট ওরিয়েন্টেড ভালো স্মার্টফোন কিনতে চান, সব কিছু ফিচার্স আছে এরকম একটা স্মার্টফোন কিনতে চান, তাহলে পোকো M2 Pro কিন্তু আপনার পক্ষে ভালো হবে। আর পোকো M2 Proতে যেহেতু বাজেট ওরিয়েন্টেড ফোন, সেহেতু কিছু না কিছু ড্রব্যাকস তো থাকবেই, কিছু প্রস থাকবে, কিছু কনস থাকবে। তো ফ্রেন্ডস, কেনার আগে অবশ্যই আপনাকে ডিটেলস জেনে নিতে হবে পোকো M2 Proতে কী কী সুবিধে আছে, কী কী দিক থেকে ভালো ফোনটা, আবার কী কী প্রবলেম আছে বা কোন কোন দিকগুলো একটু ডাউন আছে। তো ডিটেলস না জেনে কিনলে কিন্তু একটু সমস্যা হবে পরবর্তী ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব পোকো M2 Pro নিয়ে, এর কী কী প্রোস আছে, কী কী কনস আছে। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুমন কুমার পালিত নামেই আছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তো প্লিজ আমাকে ইনস্টাগ্রামে একটু ফলো করবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটা শুরু করা যাক। পোকো M2 Pro এটা কিন্তু একটা খুব জনপ্রিয় ফোন শাওমির পক্ষ থেকে। তো শাওমি দুটো সিরিজ আছে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে রেডমি আর একটা হচ্ছে পোকো। তো পোকোর সিরিজটা নতুন লঞ্চ করেছে, আগে রেডমি ছিল। তো আমার রেডমি নোট 3 পুরোনো আমলের ফোন আছে, যাই হোক। তো রেডমি থেকে পোকোতে যে শাওমি শিফট করেছে এবং পোকো কিছু ফোন লঞ্চ করছে, তো রেডমি ফোন এখন লঞ্চ হচ্ছে। তো রেডমি আর পোকোর মধ্যে সামান্য কিছু ডিফারেন্স আছে। পোকোতে যেটা আপনি এক্সট্রা পাবেন সেটা হচ্ছে পোকো লঞ্চার বলে একটা লঞ্চার অ্যাপ, মানে ইউআই আছে, ইন্টারফেস আছে। তো এই পোকো লঞ্চারে যেটা হয় সেটা হচ্ছে আপনি অ্যাড কম পাবেন এবং খানিকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো খানিকটা ফিলিংস পাবেন এবং সফটওয়্যারগুলোকে কিছুটা কাস্টমাইজ করতে পারবেন, যেটা রেডমিতে একটু কম থাকে, রেডমিতে অ্যাড বেশি আসে। আর এই পোকো M2 Pro আর এটা রেডমি নোট 9 Pro যেটা আছে, সেটা কিন্তু মোটামুটি সিমিলারিটিস আছে এই দুটো ফোনের ক্ষেত্রে। তো পোকো M2 Proতে যেগুলো আপনি পাবেন সেগুলো মোটামুটি এর ডিসপ্লে যেটা সাইজ আছে সেটা 6.67 ইঞ্চেস, অর্থাৎ ডিসপ্লেটা বেশ বড়। আর এর ব্যাটারি রয়েছে প্রায় 5000 mAh, অর্থাৎ ব্যাটারি ক্যাপাসিটিও নিয়ে কোনো প্রবলেম হবে না। আর ফিজিক্যাল ওভারভিউ থেকে যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাবো যে এর বডি হচ্ছে গ্লাস বডি, অর্থাৎ কোনো স্ক্র্যাচেস আসবে না। গরিলা গ্লাস 5 প্রোটেকশন আছে ফ্রন্ট এবং ব্যাক। প্লাস এর ডিসপ্লে যেটা রয়েছে সেটা হচ্ছে IPS LCD প্যানেল ডিসপ্লে এখানে অ্যামোলেড ডিসপ্লে পাবেন না, কারণ যেহেতু এটা বাজেট সেগমেন্ট ফোন। বাজেট সেগমেন্ট ফোনে স্যামসাং ছাড়া খুব কম কোম্পানি আছে যারা অ্যামোলেড ডিসপ্লে দেয়। আর এই ফোনে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে স্প্ল্যাশ প্রোটেকশান, P2P স্প্ল্যাশ প্রোটেকশান, অর্থাৎ হচ্ছে যে এটা বৃষ্টিতে বা জলে কিছুটা হলেও আপনার ফোনকে রক্ষা করবে, অর্থাৎ ওয়াটার রেজিস্ট্যান্স কানেক্টটা একটা প্রোভাইড করবে। আর এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা রয়েছে সেটা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এটা ব্যাগে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই। আর ডিসপ্লেতেও কোনো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও নেই, এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এরপর যদি আমরা প্রসেসরের ক্ষেত্রে চলে যাই, তো প্রসেসরের ক্ষেত্রে আমরা জানি শাওমি কোম্পানির যে ফোনগুলো সেগুলো মোটামুটি ভালো প্রসেসর দেয়, বাজেট সেগমেন্টের মধ্যে খুব ভালো প্রসেসর প্রোভাইড করার চেষ্টা করে। তো এই ফোনে আপনি যেটা পাবেন সেটা স্ন্যাপড্রাগন প্রসেসর, স্ন্যাপড্রাগন 720G। যেহেতু জি ওরিয়েন্টেড প্রসেসর, সেটাতে গেম খেলতে আপনার কোনো অসুবিধা হবে না। 720Gতে বেশ ভালো স্মুথলি গেম রান করবে। প্লাস এটা দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে 664 ভ্যারিয়েন্ট, অর্থাৎ 6GB র্যাম, 64GB স্টোরেজ। এছাড়াও 628GB ভ্যারিয়েন্ট আছে, অর্থাৎ 6GB র্যাম আর 128GB স্টোরেজ। এছাড়াও 4GB র্যাম আর 128GB স্টোরেজ, 3 ভ্যারিয়েন্ট আছে, অর্থাৎ 3টে ভ্যারিয়েন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন এই ফোনের ক্ষেত্রে। তো এই ফোনের ক্ষেত্রে এবার যদি আমরা ক্যামেরা সেগমেন্টের দিকে চলে যাই, ক্যামেরা সেগমেন্টের দিকে অন্যান্য ফোনের থেকে একটুখানি কম আমি বলবো, কারণ যেহেতু প্রসেসরটা ভালো দিতে হয়েছে আর বাজেটটাও মোটামুটি একটা রেঞ্জের মধ্যে রাখতে হয়েছে, জন্য ক্যামেরার দিকটা একটু ডাউন এখনকার দিনের ক্ষেত্রে। কারণ এখনকার দিনে যেহেতু এখন যেটা চলে, ফ্রন্টে 32 মেগাপিক্সেল চলে, ব্যাকে 64 চলে, তো সেদিক থেকে একটু ডাউনই আমি বলবো। তো এর মেনলি ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল, আর ফ্রন্টে আপনি ফুল এইচডি রেকর্ডিং হবে, কিন্তু 4K হবে না, ফ্রন্টে ফুল এইচডি রেকর্ডিং সম্ভব। এবং নাইট মোডেও কিন্তু ফ্রন্টে রেকর্ডিং কোয়ালিটি ভালো। আর ব্যাকে যেটা রয়েছে এটা 48 মেগাপিক্সেল, এখানে কিন্তু 64 মেগাপিক্সেল পাবেন না, 48 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা রয়েছে। এর সাথে রয়েছে 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, আলট্রা ওয়াইড মানে 119 ডিগ্রি। এর সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সিং ক্যামেরা আর 5 মেগাপিক্সেল একটা ম্যাক্রো ক্যামেরা। তো ডেপথ সেন্সিং ক্যামেরা 2 মেগাপিক্সেল থেকে একটু বেশি হলে ভালো হতো, 5 মেগাপিক্সেল হলে ভালো হতো। তো যাই হোক, এই ফোনের ক্ষেত্রে আপনি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা পাবেন। পিকচার কোয়ালিটি ওভারঅল ভালো, খুব একটা খারাপ নয়। এই সেগমেন্টের ফোনে যেরকম হয় মিড রেঞ্জে, পিকচার কোয়ালিটি দিক থেকে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এর জিপিইউ যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রিনো জিপিইউ রয়েছে, অ্যাড্রিনো 618 জিপিইউ রয়েছে। তো জিপিইউ বেশ ভালো, হাই পারফরমেন্স জিপিইউ আছে, ফলে গেমিংয়ে ল্যাগ হবে না এবং গেমিং স্মুথ চলবে। আর এর ডিসপ্লে কিন্তু 60 হার্জ, 90 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে আপনি পাবেন না, 60 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে আছে। আর এর চার্জিংয়ের কথা যদি বিচার করি, তাহলে চার্জিং আমরা এখানে পেয়ে যাব
ফাস্ট চার্জিং অপশান পাবো, 33 ওয়াট ফাস্ট চার্জিং আছে। আর এই ব্যাটারিতে আমি আগেই বলেছি 5000 mAh ব্যাটারি, খুব তাড়াতাড়ি অর্থাৎ 1 ঘন্টা সামথিং সময়ের মধ্যে এটা ফুল চার্জ হয়ে যাবে ফোনটা, অলমোস্ট 1.5 ঘন্টার মধ্যে এটা ফুল চার্জ হয়ে যাবে। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনের মধ্যে পাচ্ছেন আপনি অ্যান্ড্রয়েড ভার্সন 10, আর ওএস হিসাবে পাচ্ছেন মানে ইউআই হিসাবে পাচ্ছেন মিউই 11। মিউই 11টা তো বেশ নতুন অপারেটিং মানে ইউজার ইন্টারফেসের দিক থেকে আপনার কোনো সমস্যা হবে না। আর অ্যান্ড্রয়েড 10 তো আপনি পাচ্ছেনই আউট অফ দ্য বক্স, অর্থাৎ এরপরে কিন্তু আপডেট এলে অ্যান্ড্রয়েড 11 বা অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আপডেট পেতে পারবেন, অর্থাৎ যেটা হয় সব ফোনের ক্ষেত্রে মোটামুটি 2 বছর পর্যন্ত আপডেট দিয়ে থাকে। এছাড়াও এতে যেটা বলেছে ব্লুটুথ আছে 5.0 ভার্সান, আর এটা কিন্তু NFC সাপোর্ট করে না, মিড রেঞ্জে যেটা হয় NFC নেই। আর যেটা রয়েছে সেটা হচ্ছে USB Type-C চার্জিং। এখন এই দামের দিকটা আমি বিচার করি তাহলে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ দেওয়া যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটার দাম পড়ছে 12,990 টাকা। যদি আমি 6GB ভ্যারিয়েন্ট নিই, 6GB 128GB ভ্যারিয়েন্ট নিই, তাহলে পড়ে যায় 15,999 টাকা, অর্থাৎ 2000 টাকার ডিফারেন্স আছে দুটো ভ্যারিয়েন্টের মধ্যে। তো ফ্রেন্ডস, আপনাদের যেটা প্রয়োজন সে অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারেন। এখন আমি বলবো যে 6GB 128GB নেওয়াই ভালো, কারণ 4GB এখন কিন্তু মানে একদম নেক টু নেক হয়ে যাবে, কারণ নতুন নতুন যে অ্যাপসগুলো আসছে, যে স্টোরেজের প্রয়োজন হচ্ছে বা যে গেমসগুলো আসছে সেগুলো কিন্তু 4GBতে ল্যাগ করার সম্ভাবনা আছে। 6GB 128GB নেওয়াটাই বেটার। তো ফ্রেন্ডস, এই ফোন কিন্তু মোটামুটি ভালো, খারাপ নয়। রেডমি নোট 9 এর থেকে বেটার হবে, কারণ যেহেতু এটা পোকো লঞ্চার রয়েছে, আপনি যেগুলো অ্যাপসগুলো আছে সেগুলো অ্যাপসগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ কিছু আনওয়ান্টেড অ্যাপস ডিলিট করতে পারবেন, এই সুবিধাগুলো পেয়ে যাবেন। প্লাস এতে অ্যাডভার্টাইজ কম পাবেন, যেটা শাওমি রেডমিতে যেটা হয় প্রচুর অ্যাডভার্টাইজ আছে, তো পোকো লঞ্চার থাকার জন্য এই পোকো ফোনে কিন্তু অ্যাডভার্টাইজ কম পাবেন। ফ্লিপকার্টে তো ডিল চলছে, এই ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডিলসে আপনি অনার্সে এটা অফার লাগিয়ে কিন্তু একটু কমে পেয়ে যাবেন, কারণ এতে SBI ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে অপেক্ষাকৃত কম দামে খুব সহজেই এটা অ্যাভেল করতে পারবেন ডিলগুলো। তো ফ্রেন্ডস, এই হলো মোটামুটি ওভারভিউ পোকো M2 Pro এর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আর হ্যাঁ, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ, গুড বাই।